আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ইভ্যালির সম্পদ খতিয়ে দেখেই গ্রাহকের টাকা ফেরতের প্রক্রিয়া, ই কমার্স আইন করার সিদ্ধান্ত। দেড় দিন পর পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার, বৈঠকে যৌক্তিক দাবি পূরণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। ৯ বছর পর নিখোঁজকে ফেরালেন প্রধান আসামি, অপহরণ মামলাকে বলছেন সাজানো নাটক। প্রাথমিকে ২৩, মাধ্যমিকে স্কুলে আসছে না ৩৫% শিক্ষার্থী, কারণ অনুসন্ধানে ২ মন্ত্রণালয়। বিমানবন্দরে পরীক্ষামূলক করোনার পিসিআর টেস্ট, আরব আমিরাতে গেলেন ৪৬ বাংলাদেশি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সরকারের কোনো না কোনো প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ব্যবসা করছে ইভ্যালি, তাই তাদের জালিয়াতির দায় বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন, অনলাইনে প্রতারণা ঠেকাতে সরকারের পাশাপাশি সতর্ক হতে হবে জনগণকেও। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে সব কথা বলেন মন্ত্রীরা। ব্যাংকে জয়েন করার পরে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হয়েছে এরকম ঠিক না। ইভ্যালি, ই অরেঞ্জ সহ বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছে কয়েক লাখ মানুষ। সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাও গ্রেফতার হয়েছে, কিন্তু ক্রেতারা তাদের টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এছাড়াও এসব প্রতারণার দায় কার তা নিয়ে চলছে পাল্টাপাল্টি প্রশ্ন। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের ছাড়পত্র নিয়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে, সেই সুযোগে গ্রাহকদের সাথে প্রতারণাও করছে। এর দায় বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সব দপ্তরকেই নিতে হবে। জাতীয় প্রতিষ্ঠান যখন হওয়ার সময় এটা কারো না কারো ডেফিনেটলি ছাড়পত্র নিয়ে এগুলো হচ্ছে। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। এদিকে সোর্সিং বাংলাদেশ ২০২১ ভার্চুয়াল সংস্করণ অনলাইন মেলা নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ই কমার্স খাতে প্রতারণা ঠেকাতে কেবল সরকার নয়, গ্রাহককেও সচেতন হতে হবে। এছাড়াও গ্রাহকের ক্ষতিপূরণের বিষয়ে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে। প্রতিবারই আমাদের নতুন শিক্ষা হচ্ছে, আমরাও সতর্ক হচ্ছি, কিন্তু আপনারাও একটু দয়া করে যে এই প্রচারটা করবেন। আমি আমার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছি এই জন্য কন্টিনিউয়ার জন্য একটা প্রচারের ব্যবস্থা করা হয়, যে মানুষ আপনারা দেখে শুনে বুদ্ধি বিবেচনা করে এইভাবে এইখানে টাকা ইনভেস্ট করেন, এটা দরকার। এছাড়াও যুবক, ডেস্টিনি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ মূল্যায়ন করে ক্ষতিগ্রস্তদের জন্য করণীয় ঠিক করতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমরা আলোচনা করে একটা ওয়ে আউট করব। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইভ্যালির সম্পদ খতিয়ে দেখে গ্রাহকদের কিভাবে ফেরত দেওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বুধবার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ই কমার্স ব্যবস্থা বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে ই কমার্স আইন করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। নিবন্ধন নিতে হবে এবং আমরা কন্টিনিউয়াস ফলো আপ করবো, যে একটা কমিটি করে দিয়ে যে কোথাও এইরকম সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা। ভোক্তা অধিকারকেও আমরা কাজে লাগাবো, যে অন্তত প্রচার প্রসারের জন্য যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটার দিকে মানুষ আকৃষ্ট হওয়া উচিত না, এমন কিছু করে আমরা চেষ্টা করব। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। ইভ্যালি অবসায়ন চেয়ে ফরহাদ হোসেন নামের এক ভোক্তার করা আবেদন শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেয় হাইকোর্ট। আদেশে আরও বলা হয়েছে, ইভ্যালি কর্তৃপক্ষ কোম্পানির কোনো সম্পত্তি হস্তান্তরও করতে পারবে না। একই সঙ্গে অবসায়ন কেন করা হবে না জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে বিবাদীদের। বিবাদী করা হয়েছে বিকাশ, নগদ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ইক্যাপকে।
প্রোডাক্টটা ডেলিভারি না পাওয়াতে উনি প্রায় ফোন করে ইভ্যালিতে, ইভ্যালি ওনাকে কমিটমেন্ট করে প্রোডাক্ট দেওয়া হবে, বা টাকা ফেরতের কথা মানে দিতে চায় না তারা। তো 5 মাস অপেক্ষা করার পরে তিনি একটা ওয়াইন্ডিং আপ অ্যাপ্লিকেশন ফাইল করে কোম্পানি কোর্টে, সুপ্রিম কোর্টে। ইভ্যালির সকল প্রপার্টি তারা যেন বিক্রি অথবা কোনোভাবে যেন ট্রান্সফার না করতে পারে, এটা একটা ইন্ট্রিম অর্ডার আসে। গোয়েন্দা নজরদারিতে এবার 2 ডজন ই কমার্স প্রতিষ্ঠান। অনিয়মের তথ্য বিশ্লেষণ করে এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বল্প মূল্যে পণ্য সরবরাহের নামে যারা গ্রাহকের অর্থ লোপাট বা প্রতারণা করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রশ্ন উঠতেই পারে, দেশের ই কমার্স সেক্টরে আলাদিনের চেরাগ হয়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান চলছে কিভাবে? অস্বাভাবিক পরিমাণ মূল্য ছাড় ও বিজ্ঞাপন দিয়ে বাজার দাপিয়ে বেড়াচ্ছে অন্তত অর্ধশত ই কমার্স প্রতিষ্ঠান। এরই মধ্যে ইভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলা নিয়ে চলছে তদন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ই কমার্সে অনিয়মের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। অ্যাট্রাকটিভ মুনাফার কথা বলছেন, যেই গাড়ির দাম ধরেন 100 টাকা, সে বলছে 50 টাকায় দিবে। এইগুলি বাস্তবসম্মত কি না, যারা প্রতারিত করবেন তাদেরকে খুঁজে আইন শৃঙ্খলা বাহিনী বের করবেন, তাদেরকে শাস্তির ব্যবস্থাও আমরা করে দিব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা প্রতিষ্ঠানের ব্যাপারে তদন্ত শুরু করেছেন তারা। এর মধ্যে দালাল প্লাস, শ্রেষ্ঠ.com, থলে, আনন্দের বাজার, আকাশনীল, পারপ্লেক্স, পল্লী বাজার, লাকসুরা সহ অন্তত 24টি ই কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে মাঠে নেমেছেন তারা। অনেকগুলো কোম্পানির বিরুদ্ধে আমরা ছায়া তদন্ত করছি। তাদের বিরুদ্ধে আমরা যদি মানি লন্ডারিং বা আর্থিক অনিয়মের অভিযোগ আমরা পাই, আমাদের প্রাথমিক অনুসন্ধানে যদি সেটা পাই, তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু সহ আইনানুগ ব্যবস্থা। ই কমার্স খাতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা এখনো গ্রাহকদের সাথে প্রতারণা করছে, বা তারা বিভিন্ন পণ্য না দিয়ে তাদের টাকা আটকে রাখছে। এই সম্পর্কিত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠান ই কমার্স নীতিমালার এসক্রো সিস্টেমের বাইরে সরাসরি লেনদেন করছে গ্রাহকের সাথে। এদেরকে দ্রুতই আইনের আওতায় আনার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বেশ অনেকগুলি নীতিমালার মধ্যেই আছে, কিন্তু সেটাকে ফলো করা হচ্ছে না। মানুষ দিনের পর দিন টাকা জমা দিয়ে পণ্য পাচ্ছে না। প্রতারণা যে যেখানেই পড়ুক, ওরা যদি আইনের সহায়তা চায়, আমরা অবশ্যই আইনগত সহায়তা আমরা করব। প্রতারণা রোধে অনলাইন কেনাকাটায় গ্রাহকদের আরও সতর্ক হবার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1.5 দিন পর প্রত্যাহার হলো 15 দফা দাবিতে ডাকা পণ্য পরিবহনের ধর্মঘট। সচিবালয়ে 2 ঘন্টার বৈঠকে মালিক শ্রমিকদের যৌক্তিক দাবি মানার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন মালিক শ্রমিকদের 2 সংগঠন। 72 ঘন্টার ধর্মঘট, তবে অর্ধেক সময় পার না হতেই পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরির লাইন দীর্ঘ হতে থাকে স্থলবন্দর থেকে সমুদ্র বন্দর সবখানেই। ভোগান্তি বাড়তে থাকে ব্যবসায়ী। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ও কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের নেতারা। তুলে ধরেন তাদের সব দাবি। 2 ঘন্টার দীর্ঘ আলোচনার পর যৌক্তিক দাবি মানার আশ্বাস দেন মন্ত্রী। আজকে 10 বছর ধরে প্রাইম মুভার চালায়, কিন্তু তার লাইসেন্স হলো হালকা কিংবা মাঝারি। তাদের দাবি ছিল যারা চালাচ্ছেন তাদের একটা টেস্ট করে, বিআরটি এর মাধ্যমে তাদের টেস্ট করে তাদেরটা যদি ওনারা সঠিক পান তাহলে যেন সঙ্গে সঙ্গে দিয়ে দেন। তা এইটাই ছিল, ওনারা অযৌক্তিক কিছু বলেননি। মন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট মালিক শ্রমিক 2 পক্ষই। এতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। 72 ঘন্টার যে কর্মবিরতি ছিল, আমরা মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে আজকের এই আলোচনা বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট। দীর্ঘ সময় বৈঠকে আমরা সন্তুষ্ট হয়ে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করলাম। ট্রাক কাভার্ড ভ্যানে অগ্রিম আয়কর নেওয়া বন্ধ, আগাম নেওয়া কর ফেরত ও ভারী যানের চালকদের লাইসেন্স দেওয়া সহ 15 দফা দাবিতে দীর্ঘদিন সরব আছেন মালিক শ্রমিকেরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান রিটন। রিটন, প্রায় 1.5 দিন এই পণ্য যেহেতু পণ্যবাহী পরিবহন বন্ধ ছিল, নিশ্চয়ই
বন্দরে অনেক জট লেগে গেছে, তার এখন কি অবস্থা এবং কখন থেকে এই পণ্যবাহী পরিবহনগুলি চলাচল শুরু করেছে? দেখুন, গতকালকে ভোর থেকে যে ধর্মঘটটি শুরু হয়েছিল সেটির কারণে আসলে চট্টগ্রাম বন্দরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুইভাবে আসলে সেখানে প্রভাব পড়েছে। আমরা যেটা জেনেছি যে আসলে গতকালকে থেকে আজকে দুপুর পর্যন্ত অন্তত 2600 কন্টেনার আসলে খালাস করা সম্ভব হয়নি এবং সে কারণে সেখানে আসলে কন্টেনারের যে জট সেটি জমা হয়েছে। আজকে পুরো দিনও আসলে বেশ কিছু কন্টেনার সেখানে জমা হয়েছে। যেহেতু তবে আসার বিষয় হচ্ছে আজকে বিকেলে যখন ঢাকায় বৈঠকের পরে একটি সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ দুই সংগঠন যারা আসলে গতকালকে ভোর থেকে 3 দিনের জন্য কর্মবিরতিতে গিয়েছিলেন তাদের ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর আমরা যদ্দূর জেনেছি এবং সেখানে গিয়ে যেটি দেখেছি সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর আসলে এখন আস্তে আস্তে করে কর্মযজ্ঞ শুরু হচ্ছে। যেহেতু গতকালকে থেকে বেশ কিছু প্রাইম মুভার চালক, লরি চালক তারা আসলে এই ধর্মঘটকে কেন্দ্র করে অনেকে একটু বিশ্রামও গেছে। সঙ্গত কারণে তাদের সবাইকে ঠিক একসঙ্গে করে প্রাইম মুভারগুলো চালানোর যে বিষয় সেটি আসলে এখনো পর্যন্ত হয়ে উঠছে না। আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ যেহেতু চট্টগ্রাম বন্দরের কিছু নির্দেশনা রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে, সঙ্গত কারণে সেগুলো মেনেই আসলে যেহেতু কাজটি শুরু করতে হচ্ছে এবং সে কারণে আমরা বলতে পারি যে একেবারে পুরো দমে কাজ শুরু হয়েছে সেটি বলা যাবে না। আমরা কিছুক্ষণ আগেও যেটি জেনেছি সেটি হচ্ছে আস্তে আস্তে বন্দরের ভেতরে ট্যাঙ্ক লরিগুলো প্রবেশ করা শুরু করেছে এবং সেই ভিতরে যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বাইরে প্রবেশ করা শুরু করেছে। অর্থাৎ 1.5 দিনের ধর্মঘটের কারণে পথে যে সমস্ত ট্যাঙ্ক লরি বা প্রাইম মুভারগুলো আটকে ছিল সেগুলো আস্তে আস্তে চলাচল শুরু করেছে এবং তারা বন্দরের দিকে যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের বৃহত্তর যে পাইকারি বাজার রয়েছে যেমন দেখেছিলাম অনেকটা স্বাভাবিক ছিল, আজকেও আসলে পুরোদমে মালামাল লোডিং আনলোডিং বিষয়টি শুরু হয়েছে। এই হচ্ছে আসলে চট্টগ্রাম থেকে প্রাইম মুভার এবং ট্রাক মালিকদের যে ধর্মঘট ছিল সেটি বাতিল হওয়ার পরের যে পরিস্থিতি তার সর্বশেষ অবস্থা। আসান রিটন, আপনাকে অনেক ধন্যবাদ। অপহরণের 9 বছর পর অপহৃতকে উদ্ধার করে থানায় পৌঁছে দিলেন মামলার প্রধান আসামি। বরিশালের গৌর নদীতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও অপহৃতের দাবি যারা অপহরণ করেছিল তারাই উদ্ধার করে এনেছে, আর আসামির দাবি অপহরণ মামলাটি সাজানো নাটক। যে ব্যক্তি অপহরণ মামলার 1 নম্বর আসামি সেই ফিরিয়ে আনলো অপহৃত ব্যক্তিকে। গত 20 সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ি থেকে 2012 সালে নিখোঁজ রাসেল মৃধাকে উদ্ধার করে অপহরণ মামলার 1 নম্বর আসামি এস রহমান। পরে বরিশালের গৌরনদী থানায় তাকে পৌঁছে দেয়। অপহৃত রাসেলকে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ। পুলিশ ও অপহৃত বলছে যারা অপহরণ করেছে তারাই উদ্ধার করে থানায় পৌঁছে দিয়েছে। গত পরশু দিনকার বিকালবেলা গিয়ে আমারে ধরে নিয়ে আসছে, আমার অত্যাচার করে, গাড়ি ধরে অত্যাচার করছে, আমার ভয় বাক্য দেখাইছে। গুম বলতে কিছু নাই, এখানে বলছে অপহরণ করা, সাধ্যবৃত্তির অপহরণ ও সহায়তা, এটা এখন বিজ্ঞ আদালত যেটা সিদ্ধান্ত দেয় ওইটা হবে। 2012 সালে গৌরনদীর কলাবাড়িয়া গ্রামের মালার মৃধার ছেলে 14 বছরের শিশু রাসেল নিখোঁজ হয়। রাসেলের মা মনোয়ারা বেগম একটি অপহরণ মামলা করেন। মামলার 13 আসামির মধ্যে 5 আসামি কারাভোগের পর বর্তমানে জামিনে আছে, আর বাকিরা এখনও পলাতক। এদিকে অপহৃত শিশু রাসেল এখন যুবক এবং 2 সন্তানের পিতা। আসামিদের দাবি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে ফাঁসাতেই দেওয়া হয়েছে হয়রানিমূলক এই মামলা। জমিজমা নিয়ে বিরোধের কথা স্বীকার করেছে অপহৃতের ভাইও। আর বাবা মা চাচারা এরা নিয়ে ওরা লুকাই রাখছে, লুকাই রেখে আমাকে নামে একটা মামলা দিছে। আমরা 14 জন আসামি, আমাদের পরিবার সহ আমরা শেষ। ঠিক আছে, আজকে আমরা রাস্তার ভিখারি এই মামলায়। 11 বছর পরে আমি দেশে আইছি, দেশে আমার ভাইরে পাইছি। আর এই যে মামলার এটা আমার চাচারাই দিয়েছে, এরা 4-5টা আমগ্রামে মামলা দিচ্ছে, আমরাও এখন আমি 2-3টা মামলা দিচ্ছি। পাবলিক প্রসিকিউটর বলছেন মামলায় অপহৃতকে সাক্ষী করা হবে। দীর্ঘদিন তাকে পাওয়া যায় না, এখন আসামিরা তাকে পাইছে এক জায়গায়, তাকে নিয়ে থানায় দিয়া তাকে দেখাইছে। আজকে ভিকটিম তার সে সাবালক বিদায় তাকে নির্দিন পাইতেছে। 20 কাঠা জমি নিয়ে বিরোধের জেরে এ পর্যন্ত অপহরণ মামলার বাদী ও আসামি পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে 6টি মামলা করেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফেনীতে আলামিন হত্যা মামলার মূল আসামি ডায়মন্ড দিনাজপুর থেকে গ্রেপ্তার হয়েছে। সিআইডি বলছে প্রেমিকার আত্মহত্যার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড। বুধবার সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য দেয় সংস্থাটি।
নওগাঁর একই এলাকার বাসিন্দা আলামিন, ডায়মন্ড ও তোফাজ্জল কাজের তাগিদে ফেনীতে গিয়ে একই ঘরে বাস করত তারা। সিআইডি বলছে নওগাঁর একই গ্রামের পপির সাথে প্রেম ছিল ডায়মন্ডের। বিষয়টি পপির বাসায় জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করত আলামিন, এমনকি তাকে যৌন নির্যাতনও করে। এক পর্যায়ে আত্মহত্যা করে পপি। ডায়মন্ড জানতে পারে যে পপি মণ্ডলের বসতগৃহে তার কক্ষে এক রাতে তার বন্ধু আলামিন, রুবেল, হাসিবুর এবং আবু বক্কর প্রবেশ করে এবং এই পপি মণ্ডলের উপর যৌন নিপীড়ন চালায়। এক পর্যায়ে গত 16ই জুন ইঁদুরের বিষ পান করে পপি মণ্ডল আত্মহত্যা করে। পরে আলামিনকে হত্যার পরিকল্পনা করে ডায়মন্ড। সিআইডি জানায় 3 সেপ্টেম্বর ফেনীতেই কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ডায়মন্ড। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মোহাম্মদ ডায়মন্ড তিনি কিন্তু পরিকল্পনা করতে থাকে। একই রুমের মধ্যে 3 জন যেহেতু অবস্থান করছেন, অনেক দিন ধরেই পূর্ব পরিকল্পনা তিনি করেন এবং সেই পরিকল্পনা মোতাবেক 3 সেপ্টেম্বর রাত আনুমানিক 2:30টার সময় তিনি একটি ছুরি দিয়ে তাকে আঘাত করে তাকে হত্যা নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে চলে যান। এছাড়া সংবাদ সম্মেলনে সিআইডি জানায় আশুলিয়ায় 19টি স্বর্ণের দোকানে ডাকাতি চক্রের সদস্যরাই রাপা প্লাজায় ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। এসব ঘটনায় পুরান ঢাকার কিছু স্বর্ণ ব্যবসায়ী জড়িত বলে দাবি সিআইডির। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলায় তৃতীয় দফা সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 ও 29 সেপ্টেম্বর। বুধবার সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আদালতে ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। তৃতীয় দফার শেষ দিনে জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে আজ সাক্ষ্য দেন সার্জেন্ট আয়ুব আলী, চিকিৎসক শাহিন, আব্দুর রহমান ও হাফেজ সালেহ আহমেদ। এর আগে 2 ধাপে মামলার বাদী সহ 6 জনের সাক্ষ্য ও আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। এ নিয়ে মামলা 83 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হলো 15 জনের। সিলেটের ওসমানীনগর এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথ ভেঙে 24 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। মঙ্গলবার রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির সাইবার টিম। 12 সেপ্টেম্বর রাত 3:15 সিলেটের ওসমানীনগর থানার শেরপুরের নতুন বাজারের হাজী ইউনুস উল্লাহ মার্কেটের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিচতলায় থাকা এটিএম বুথের দৃশ্য এটি। হঠাৎই মুখোশ পরে ঢুকে পড়ে 4 ডাকাত। জিম্মি করা হয় বুথের নিরাপত্তা রক্ষীকে। এক একের প্রতিটি সিসিটিভি ক্যামেরা রং দিয়ে নষ্ট করা হয়। বুথ ভেঙে লুট করা হয় 24 লক্ষ টাকা। ঘটনা তদন্তে নেমে পুলিশের গোয়েন্দা বিভাগ রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শামীম আহমেদ, নূর মোহাম্মদ ও আব্দুল হালিমকে। উদ্ধার করা হয় লুট হওয়া 10 লক্ষ টাকা সহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম। ওসমানীনগর থানা সিলেট জেলা থেকে আমরা যখন রিকুইজিশন পাই হেল্প করার জন্য ওদেরকে, আমাদের সাইবার ক্রাইমে আমরা কাজ শুরু করে এবং আমরা প্রথম ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার করি। তার কথা মতো আমরা স্বীকারোক্তি মোতাবেক আমরা হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে আমরা আরও 2 জনকে আমরা গ্রেপ্তার করি। পুলিশ জানায় ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সিরিজ দেখে তারা এই কৌশল রপ্ত করেছে। ইন্ডিয়ান যে সিআইডি যে সিরিয়ালগুলি সেটা সে দেখে কিভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কিভাবে পার পাওয়া যায় সে এটা লব্ধ করে। এবং আপনারা সিসিটিভি দেখবেন, আমাদের এরিয়াটা দেখবেন, তারা প্রথম ঢোকার সময়ই তারা সিসিটিভিটা প্রথম স্প্রে করে কালো রঙের স্প্রে দিয়ে এটা ঢেকে দেয়, অর্থাৎ যাতে তাদেরকে শনাক্ত করা না যায়। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে। অন্য কোথাও যদি এ ধরনের ঘটনা ঘটে আমাদের জানানো হয়। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় স্কুল খুলেছে 1.5 বছর পর, কিন্তু প্রাথমিক পর্যায়ে 23 ভাগ ও মাধ্যমিকে 35 ভাগ শিক্ষার্থী স্কুলে আসছে না। বিষয়টি ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। কারণ খুঁজতে কাজ শুরু করেছে 2টি মন্ত্রণালয়। এরপর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 1.5 বছর পর 12 সেপ্টেম্বর খুলেছে স্কুল। সীমিত পরিসরে ক্লাসও চলছে, কিন্তু অনেক ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি কমেছে। রাজধানীর নীলক্ষেতের শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে 5ম শ্রেণীর 95 ভাগ শিক্ষার্থী ক্লাসে আসছে, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে আসছে না 35 ভাগ। স্কুল কর্তৃপক্ষ বলছে অনেক অভিভাবক ভয়ে শিশুকে স্কুলে পাঠাচ্ছেন না। যে সকল বাচ্চা অনিয়মিত, তাদের অভিভাবকদের সাথে কথা বলে দেখা গেছে তারা হয়তো ভাবছে যে আর কয়েকটা দিন যাক, তারা আসবে,
আসছে না এরকম। মন্ত্রণালয় বলছে প্রাথমিক বিদ্যালয়ে গড়ে 23% শিক্ষার্থী স্কুলে আসছে না। কেন আসছে না তা খোঁজা হচ্ছে। বিভিন্ন ধরনের প্রণোদনা দেই আমরা উপবৃত্তি দিচ্ছি। আমরা 100 টাকা দিতাম, এখন 150 টাকা করা হয়েছে। তারপরে আপনারা জানেন যে আমরা প্রায় কিট অ্যালাউন্স দিলাম প্রায় 1,40,40,00,000 বাচ্চাকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ক্লাসে আসছে না 35% শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে অনেক শিক্ষার্থী বাল্যবিবাহ ও শিশু শ্রমের শিকার। আমাদের শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে এক এক জায়গায় এক এক রকম হয়। তো আমরা যেটা দেখছি যে আমাদের শিক্ষার্থী উপস্থিতি খুব খারাপও না, খুব ভালো না, এরকম একটা অবস্থায় আছে। এর অনেকগুলো কারণ আছে। একটি হচ্ছে যে অনেক অভিভাবক আছেন যারা এখনও শঙ্কিত, তারা তাদের সন্তানদেরকে পাঠাতে চাচ্ছেন না। অনেকে স্কুলে না আসলেও ঝরে পড়েছে সেটা বলা যাবে না। কত শতাংশ লেখাপড়া ছেড়েছে সেটি বের করতে আরও সময় লাগবে বলছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 1376 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য দিয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সারা দেশে 810টি ল্যাবে 24 ঘন্টায় 28,736 জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে 1376 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.79%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনায় মৃত্যু হয়েছে 36 জনের। এর মধ্যে ঢাকা বিভাগে 18 আর চট্টগ্রামে 10, রাজশাহী, খুলনা ও সিলেটে 2 জন করে এবং রংপুর ও ময়মনসিংহে মারা গেছেন 1 জন করে। সরকারের নানা পদক্ষেপে করোনা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারপরও সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এখন করোনা মোটামুটি নিয়ন্ত্রণে আসছে বাংলাদেশে। আজকে দেখলাম গতকালও ছিল 4.5% সংক্রমণের হার, মৃত্যুর হারও 35-40 এবং 2600 নেমেছিল, যেটা ছিল 350 উঠেছিল মৃত্যুর হার পার ডে। সো উই কুড ম্যানেজ টু কন্ট্রোল দ্যাট। গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছে 1427 জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন 15,06,136 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষামূলকভাবে করোনা টেস্ট করে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হলো 46 জন যাত্রীকে। সন্ধ্যা 7:30টার ফ্লাইটে আমিরাতে যান তারা। স্বাস্থ্য বিভাগ জানায় এসব যাত্রীর করোনা পরীক্ষা করা হয় RT-PCR পদ্ধতিতে। 46 প্রবাসীর করোনা পরীক্ষার সবার করোনা নেগেটিভ ফল আসে। পরীক্ষা করা হয় বেসরকারি ল্যাব DMFR মোবাইল ভ্যানের ল্যাব থেকে। দুবাই পৌঁছার পর র্যাপিড PCR পদ্ধতিতে আবার করোনা পরীক্ষা করা হবে যাত্রীদের। ফলাফল ঠিক থাকলে RT-PCR পদ্ধতিতেই যাত্রী পাঠানো শুরু হবে। এরই মধ্যে প্রস্তুত করা হবে র্যাপিড PCR পদ্ধতি। বাংলাদেশে ICT, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ব্লু ইকোনমি, পর্যটন ও হাইটেক পার্কে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে US বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ভার্চুয়াল গোলটেবিল আয়োজনে এ আহ্বান জানান তিনি। এর আগে সকালে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার US বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে বাংলাদেশ ফরওয়ার্ড দ্য ফ্রন্টিয়ার ফর গ্রোথ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকের আয়োজন করে। US বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ব্যবসায়ী নেতারা এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। আমরা ICT, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াকরণ, ব্লু ইকোনমি, পর্যটন, জ্ঞানভিত্তিক হাইটেক শিল্পসহ অন্যান্য লাভজনক খাতে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমান বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য $9 বিলিয়ন থেকে বাড়াতে US বাংলাদেশ বিজনেস কাউন্সিল অনুঘটকের ভূমিকা পালন করতে পারে। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সঠিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। অন্যান্য সম্ভাবনাময় খাতে সুবিধা দিতে অবকাঠামো ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ব্যাপক বিনিয়োগ করেছে বাংলাদেশ। 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শুধুমাত্র আমেরিকান কোম্পানিগুলোকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এছাড়াও 28টি হাইটেক পার্কে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। মঙ্গলবার জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্ব নেতাদের সামনে 3টি প্রস্তাব রাখেন। এছাড়াও নিউ ইয়র্কে কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। খেলার খবরের বিস্তারিত জানানোর আগে শিরোনামগুলো জানাবো। অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে স্বপ্নের সাথে বাস্তবতাও মনে করিয়ে দিলেন অস্কার ব্রুজন। কিংসলেকে রেখে সাফের চূড়ান্ত দল ঘোষণা। বিশ্বকাপে পাওয়ার প্লে ও ডেথ ওভার বোলিং চিন্তার কারণ, কন্ডিশন বুঝে পেস স্পিনে সমন্বয়ের তাগিদ রাজ্জাকের। সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে চ্যালেঞ্জ নিচ্ছেন অন্তর্বর্তী হেড কোচ অস্কার ব্রুজন। তবে এক সপ্তাহে দলকে বদলে ফেলা সম্ভব নয়, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেটি মনে করিয়ে দিয়েছেন। দলে সুযোগ পাওয়া ফুটবলারদের উপর আস্থা স্প্যানিশ কোচের, ইঙ্গিত দিয়েছেন কৌশল পরিবর্তনের। কিংসের কোচ হিসেবে আগেও এসেছেন, এবার জাতীয় দলের দায়িত্ব কাঁধে প্রথমবার বাফুফে ভবনে অস্কার ব্রুজন। জামাল তোপুদের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করতে হাতে সপ্তাহখানেক সময়। দল গুছিয়ে কিভাবে সাফ পুনরুদ্ধারের মিশনে নামবেন তার ধারণা দিলেন অন্তর্বর্তী হেড কোচ। আমি কোনো জাদুকর নই। এক সপ্তাহে দলে আমূল পরিবর্তন সম্ভব নয়। এই মুহূর্তে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার চেষ্টা থাকবে সাফে ভালো কিছু করার। আমি ফাইনালে ওঠার চ্যালেঞ্জ নিয়েছি, বিষয়টা অনেক কঠিন জানি। র্যাঙ্কিংয়ের দিক থেকে টুর্নামেন্টে কেবল শ্রীলঙ্কাই আমাদের পেছনে। তারপরও ফুটবলারদের উপর আমার আস্থা আছে। গত 3 বছরে এদেশের ফুটবল সম্পর্কে ব্রুজনের ধারণা পরিষ্কার। দলে কিংসের 10 ফুটবলার থাকায় কাজটা তুলনামূলক সহজ হয়েছে। ডাগআউটে থেকে দেখেছেন সুমন রেজা, জুয়েল রানাদের, তাদের সামর্থ্য জানা আছে কোচের। কিংসলে খেলতে পারবে কিনা জানি না, কিন্তু আমার বিকল্প পরিকল্পনা আছে। যেহেতু গোল স্কোরিং আমাদের মূল সমস্যা, আমি 2 স্ট্রাইকার খেলাতে চাই। মিডফিল্ডেও শক্তি বাড়াতে হবে। 13 বছরে বাফুফের 20 কোচ পরিবর্তনের অবিশ্বাস্য রেকর্ড জানেন ব্রুজন। বাস্তবতা মেনেই লাল সবুজের চ্যালেঞ্জ নিচ্ছেন স্প্যানিয়ার্ড। জেমিডে আমার খুব ভালো বন্ধু, কিন্তু এমন ঘটনা হতেই পারে। আমি বাফুফের প্রস্তাবে রাজি হয়েছি কারণ আমি আত্মবিশ্বাসী। টুর্নামেন্টে ভালো করতে যেমন পরিকল্পনা আমি সাজিয়েছি, তার সাথে ফেডারেশনও একমত। আমার মনে হয় আমি প্রস্তুত আছি। ঢাকার ক্লাবের কোচ থেকে হঠাৎ জাতীয় দলের দায়িত্ব নিয়ে ইরাকের সামির শাকির ও ইরানের নাসির হেজাজি 90-এর দশকে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন। অস্কার ব্রুজনও কি সেই পথে হাঁটবেন, তা সময় বলে দেবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলিটা কিংসলেকে রেখেই সাফের জন্য 26 সদস্যের জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। তবে ফিফা থেকে কিংসলের ছাড়পত্রের বিষয়টি এখনও ঝুলে আছে। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের 10 জন ফুটবলার আছেন স্কোয়াডে। দীর্ঘদিন পর ফিরেছেন আবাহনী স্ট্রাইকার জুয়েল রানা। কোভিড টেস্ট শেষে কাল অনুশীলন শুরু করবেন ফুটবলাররা। কিংসলে আছেন, কিংসলে নেই। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েও লাল সবুজ জার্সিতে মাঠে নামার অপেক্ষা মার্চ থেকে। সাফের প্রাথমিক দলে আছেন সেই খবর জানা গেছে সপ্তাহখানেক আগে। 26 জনের দলেও রাখা হয়েছে, তবে মালদ্বীপে তাকে পাওয়ার অনিশ্চয়তা এখনও কাটেনি। কিংসের বিষয়টা আমরা এখনো ওয়েট করছি ফিফা থেকে একটা ছাড়পত্রের বিষয়, বেসিক্যালি সেটার উপর নির্ভর করবে সে খেলতে পারবে কিনা পারবে না। এই মুহূর্তে সে খেলতে পারছে না এখনো আমরা তার সমস্ত কাগজপত্র সবকিছু আমরা ফিফাতে পাঠিয়েছি। আমরা ওয়েট করছি তার উত্তরের জন্য এবং ছাড়পত্রের জন্য। তো যদি সেটা আমরা পাই তাহলে সে হয়তো টিমে অন্তর্ভুক্ত হতে পারে, 26 থেকে 23-এর মধ্যে সে আসতে পারে। বড় চমক নেই সাফের দলে। দীর্ঘদিন পর ফিরেছেন জুয়েল রানা। লিগে দেশিদের মধ্যে সর্বোচ্চ 10 গোল করার পুরস্কার পেয়েছেন আবাহনী স্ট্রাইকার।
ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ আশরাফুল রানা ও টুটুল হোসেন বাদশা, সেই সাথে মিডফিল্ডার আতিকুর ফাহাদ ও মানিক মোল্লাকেও দেখা যাবে সাফে। এখান থেকেই মালদ্বীপের বিমান ধরবেন 23 জন। আমরা হয়তো দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের দায়িত্ব পালন করি। দেশের জন্য আমরা সবাই একসাথে কাজ করব, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা যারা আমাদের এই কোচিং স্টাফরা আছে, আমরা সবাই মিলে আমরা এক সুতোয় বেঁধে টিমটাকে আপনার মাঠে পরিচালিত করব এবং শুধু একটাই লক্ষ্য, যেটা আমরা বলছি, আমরা ফাইনাল খেলে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে চাই। কথা থাকলেও বুধবার অনুশীলন শুরু হয়নি জামালদের। ক্যাম্পে যোগ দিয়ে কোভিড টেস্ট শেষে বৃহস্পতিবার বিকালে শুরু হবে সাফের প্রস্তুতি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরের স্লো উইকেটে দাপট দেখিয়েছে টাইগার বোলিং আক্রমণ, কিন্তু বিশ্বকাপের ভিন্ন কন্ডিশনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। পাওয়ার প্লে ও ডেথ ওভার বোলিং চিন্তার বড় কারণ। নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন, ওমান আমিরাতে স্পিন পেসের সমন্বয় রেখে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে ম্যানেজমেন্টকে। বিশ্ব আসরে পেসারদের উপর গুরুত্ব দিচ্ছেন রাজ্জাক। মিরপুরে স্পিন শক্তি দিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ঘায়েল করেছে বাংলাদেশ। ইনিংস শুরুতে মিলেছে ব্রেক থ্রু, পাওয়ার প্লেতে সিংহভাগ বোলিং করেছে স্পিনাররাই। সেখানে প্রায় শতভাগ সফল মাহেদী নাসুম, সাকিব ত্রয়ী। ওমান আমিরাতে কি একই স্ট্র্যাটেজি হবে? বিশ্বকাপে তো আর মিরপুরের মতো কন্ডিশন পাবে না বাংলাদেশ। সেক্ষেত্রে পাওয়ার প্লে চ্যালেঞ্জে সমন্বয়টা হবে কি করে? ডিপেন্ড করে আসলে টিম ম্যানেজমেন্টের উপর। তো উইকেট দেখবে, সিচুয়েশন দেখবে, দেখে তার ডিসিশন নিবে যে আসলে কয়টা পেস বোলার, কয়টা স্পিনার খেলাবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বাংলাদেশে যখন খেলা হয়েছে তার থেকে বেশি পেস বোলার ওখানে খেলবে। অলরাউন্ড অপশন দলের বড় শক্তি। সাকিব ছাড়া সাইফুদ্দিন মাহিদিকে দিয়ে 4 ওভারের কোটা পূরণ সম্ভব। পাওয়ার প্লের সাথে ডেথ ওভার বোলিং নিয়ে যত চিন্তা, যেখানে মুস্তাফিজি টাইগারদের প্রধান অস্ত্র। বাকি দায়িত্বটা কে নেবে বিশ্বকাপে? ওয়ার্ল্ড কাপে আসলে এত বেশি বোলিং আসলে স্পিনাররা করতে পারবে, স্পেশালি ডেথ ওভারগুলোতে। তো সেখানে আসলে পেস বোলার, আমার কাছে যেটা মনে হয় যে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট আরও ভালো ডিসিশন নিবে বলে আমি আশাবাদী, যে ডেথ ওভারটাতে যাতে পেস বোলাররা বোলিং করে। মোটামুটি সে যে টিম ম্যানেজমেন্ট সবার উপরই আশাবাদী যে সবাই মুস্তাফিজের সাথে ডেথ ওভারে যাকে দরকার হবে সেই করতে পারবে। 4 পেসার, 3 জেনুইন স্পিনারে টাইগার স্কোয়াড পার্ট টাইমারও আছে। বিশ্বকাপ মিশনে কন্ডিশন বুঝে কম্বিনেশন ঠিক করাই বড় চ্যালেঞ্জ। বিচক্ষণতার পরিচয় দিতে হবে ম্যানেজমেন্টকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপের জন্য ব্যক্তি উদ্যোগে প্রস্তুত হচ্ছে টাইগাররা। মিরপুরে ব্যাটিংয়ে আরও ধারালো হওয়ার চেষ্টা মাহমুদুল্লাহ। তরুণ শামীমকে বোলিং করে দীক্ষা দিয়েছেন টি-20 অধিনায়ক। অন্যদিকে বিশ্ব আসরে চোখ রেখেই আইপিএল মিশনে ব্যস্ত মুস্তাফিজ। ম্যাচের অপেক্ষায় থাকা সাকিব প্র্যাকটিস সেশনে মানিয়ে নিচ্ছেন কন্ডিশনের সাথে। মিরপুরে অধিনায়কের ক্লাসে নবীন সদস্যের শিক্ষা। মাহমুদুল্লাহ রিয়াদের বোলিংয়ে শামীম পাটোয়ারির প্রস্তুতি, দলে অভিজ্ঞতা তারুণ্যের সমন্বয় কি যেন তুলে ধরেছে। বিশ্বকাপে স্পিনার মাহমুদুল্লাহ হতে পারে এক্স ফ্যাক্টর। পাওয়ার হিটিং ইম্প্রোভাইজেশনে ফিনিশার শামীম হতে চান কার্যকরী। মিডল অর্ডারের স্তম্ভ মাহমুদুল্লাহ সম্প্রতি দারুণ ধারাবাহিক। অধিনায়কত্বের প্রথম বিশ্বকাপে ভালো করা চাই। ব্যক্তিগত প্রস্তুতি পর্বে বড্ড সিরিয়াস সাইলেন্ট কিলার। টি-20 দলনেতা মিরপুরে তার 2 ট্রাম্প কার্ড ব্যস্ত আইপিএল মিশনে। আমিরাতের প্রথম ম্যাচেই হইচই ফেলেছেন মুস্তাফিজ। উইকেট শূন্য থাকলেও দলের জয়ে তার অবদান প্রশংসার দাবি রাখে। শুরু কিংবা শেষ কাটার স্লোয়ারের বৈচিত্র্যে ফিজ দারুণ ছন্দে। বিশ্বকাপের আগে এমন ধারাবাহিকতাই তো দরকার। মুস্তাফিজ বলছেন, আইপিএল অভিজ্ঞতা দেবে বিশ্বমঞ্চে ভালো করার রসদ। সেই অভিজ্ঞতা সতীর্থদের সাথে শেয়ার করতে মুখিয়ে আছেন কাটার মাস্টার। তার মতে উইকেট সম্পর্কে ধারণা টিম প্ল্যানেও দারুণ কাজে দেবে। সতীর্থ সাকিব আপাতত ম্যাচ না পেয়ে কিছুটা চাপে, কিন্তু প্র্যাকটিস সেশনে আমিরাতের কন্ডিশন ভালোমতোই বুঝে নিতে পারছেন। আর সেটাই বা কম কিসে? বাইরে থাকার ছাইচাপা আগুন যে কতটা ভয়ঙ্কর হতে পারে 19 বিশ্বকাপ তো তার জলজ্যান্ত প্রমাণ। 3 অক্টোবর ওমানে যাবে বাংলাদেশ দল। সাকিব মুস্তাফিজ আইপিএলে ব্যস্ত থাকলেও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাকিরা প্রস্তুতি ম্যাচ খেলবে 8 অক্টোবর ওমান এ দলের সাথে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ।
পদ্মা, মেঘনা ও বঙ্গোপসাগরে জাল ফেললেই মিলছে ইলিশ। সরবরাহ বাড়ায় বাজারে কমছে দাম। 1 কেজির 1000 আর এর কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 425 টাকায়। সপ্তাহখানেক ধরে দিনে গড়ে প্রায় 1000 মণ ইলিশ পাচ্ছেন আড়তদার। আর মৎস্য কর্মকর্তারা বলছেন, অনুকূল আবহাওয়া আর জাটকা নিধন অভিযানের সাফল্যেই এ সুফল মিলছে। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন ম্লান হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি 44 জন ইউপি চেয়ারম্যান ও 9 জন পৌরসভা মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ প্রসঙ্গে মাহবুব তালুকদার প্রশ্ন তোলেন, নির্বাচন হলো অনেকের মধ্যে বাছাই, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়াদের নির্বাচিত বলা যায় কি? তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আচরণবিধি ভঙ্গের অভিযোগে একজন সংসদ সদস্যকে সতর্কও করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদের 43 জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এই নির্বাচনকে ম্লান করে দিয়েছে। অন্যদিকে নটি পৌরসভায় 3 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। এবছর শুরু থেকেই ঢাকায় উত্তরের চেয়ে দক্ষিণেই ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হচ্ছে। দক্ষিণের হাসপাতালেও এখন বেশি ভর্তি। সিটি কর্পোরেশনের মেয়রের দাবি, দক্ষিণে দিনে 40 জনের কম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। এদিকে সারা দেশে আরও 229 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে ঢাকাতেই 176 জন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। ঢাকা ছাড়াও আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তবে বেশিরভাগই ঢাকা দক্ষিণের বাসিন্দা। এগুলো মাঝে মধ্যে আইওয়াস জাস্ট খালি একটু দেখা নয়, মাঝে মধ্যে গত 1 মাস আগে একবার দিছিল, তারপর আর দেয় নাই। তারপর সব জায়গায় না, ওই রাস্তাতে যায় ওই পর্যন্ত। 10 টাকা 20 টাকা হোক, ওটার বিনিময়ে যদি আমি বলি আমার বাসার ভিতরে একটু দেন, তাহলে ওটার বিনিময়ে কিছু টাকা দিতে হবে। শুধু এই হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 31 জন, যাদের বেশিরভাগের বাসা যাত্রাবাড়ি, জুরাইন ও শনিরাকড়া। উত্তরা বা মিরপুর, এখান থেকে রোগী খুব বেশি আসে না। আলটিমেটলি এখানে পুরান ঢাকার রোগী বেশি আসে। এর মধ্যে যাত্রাবাড়ি, জুরাইন এই এলাকার রোগী সবচেয়ে বেশি। সেই প্রথম থেকেই ছিল যাত্রাবাড়ি, জুরাইন এলাকার রোগী সবচেয়ে বেশি। এখনও যাত্রাবাড়ি এলাকার রোগী সবচেয়ে বেশি আসতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ ঢাকার অনেক হাসপাতালেই ডেঙ্গু রোগী রয়েছে, যারা ঢাকা দক্ষিণেরই বাসিন্দা। তবে মেয়রের দাবি, ঢাকা দক্ষিণে দিনে 40 জনের কম ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন এলাকায় 40-এর নিচে এখন রোগীর সংখ্যা চলে এসেছে। ডেঙ্গু রোগীর সংখ্যা 15,000-এর মধ্যে রাখতে সক্ষম হয়েছে। সেই প্রেক্ষিতে আমি মনে করি আমাদের সকলে অত্যন্ত সফলতার সাথে, নিষ্ঠার সাথে, দায়িত্ববোধের সাথে কাজ করেছে। ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত শূন্যের কোটায় নেমে আসবে বলে আশা মেয়র তাপসের। এডিস পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লার্ভা বিরোধী অভিযান চলবে বলেও জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আকাশপথ পূর্ণ নিয়ন্ত্রণে নিতে 2024 সালে বসছে অত্যাধুনিক রাডার। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী জানান, এবছরই কাজ শুরু করবে ফ্রান্সের থ্যালাস প্রতিষ্ঠানটি। তিনি আরও বলেন, শাহজালাল বিমানবন্দরে এটি বসানো হলে দেশের আকাশসীমায় চলা যে কোনো যান নিয়ন্ত্রণ করা যাবে। 30 বছর আগে শাহজালাল বিমানবন্দরে বসে রাডার, যেটি কার্যক্ষমতা হারিয়েছে অনেক আগেই। এর পরিধি সীমিত হওয়ায় আকাশপথে নজরদারি করা কঠিন হয়ে পড়েছে। ফলে সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় কোনো উড়োজাহাজ চললে তা জানতে পারে না বাংলাদেশ। 2 বছরের মধ্যে এসব সমস্যার সমাধান হবে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, আকাশপথে নজরদারি ও নেভিগেশন প্রযুক্তির আধুনিকায়নে 2024 সালে দেশে বসবে ফ্রান্সের থ্যালাসের তৈরি রাডার। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক রাডার যেটা থ্যালাস তাদের কাছ থেকে আনার চুক্তি হয়েছে, ওয়ার্ক অর্ডার সমস্ত কিছুই হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। রাডার তারা তৈরি করে দিবে, সুতরাং এই ব্যাপারে অনেক দূর অগ্রসর আমরা।
তিনি আরও জানান, আকাশসীমার নিচ দিয়ে কোনো উড়োজাহাজ, হেলিকপ্টার ও ড্রোন উড়ে গেলে বর্তমান রাডারটি ধরতেই পারে না। এছাড়া রয়েছে ব্ল্যাক স্পটও, যা নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মনে করেন প্রতিমন্ত্রী। রাডারে তো সমস্ত কিছুই ধরা পড়বে, সুতরাং বিমানের সেফটি সিকিউরিটি রাডারের কাজ যেটা বিমান চলাচলের ক্ষেত্রে যে কোনো ধরনের হুমকি ঝুঁকি সমস্ত কিছু এটার মধ্যে ধরা পড়বে। ড্রোন তো আসবেই, ড্রোন থেকে আরও ক্ষুদ্রতর কোনো কিছু হইলে সেটাও ধরা পড়বে। নতুন রাডার বসলে দেশের ক্যাসমিক সীমায় অনুমোদনহীন কোনো যান ঢুকে পড়লে তা নিয়ন্ত্রণ করা যাবে। একই সাথে বাড়বে রাজস্ব আয়ও। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপি টেলিভিশনের নিবন্ধনের নির্দেশিকা শিগগিরই তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। সচিবালয়ে সংক্রান্ত বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, আইপিটিভি নিউ মিডিয়ার মাধ্যম, একে কোনোভাবেই উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করতে দেয়া হবে না। আইপিটিভি বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। 600-র মতো আবেদন পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেকগুলোর বাছাই কাজ সম্পন্ন হয়েছে। আমরা চাই এই মাধ্যমগুলো আরও বিকশিত হোক, এটি আমাদের উদ্দেশ্য। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ বিপণন, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতি বছর এই সময়ের 15 থেকে 17 দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে এসে ডিম ছাড়ে। স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইলিশ ধরা বন্ধ থাকাকালীন সারা দেশে তালিকাভুক্ত জেলেদের ভিজিএফ সহায়তা দেওয়া হবে। নির্দেশ অমান্য করে কেউ যেন নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। দীর্ঘদিন পর দেখা মিলছে রূপালী ইলিশের। সাগর নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে মাছ। সকাল হলে আড়তে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে হাজির হচ্ছেন জেলেরা। মাছের স্তূপ আর ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। এতে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে, দামও এসেছে সাধারণের নাগালে। এক সপ্তাহ আগেও নদী সাগরে জাল ফেলে খালি হাতে ফিরতে হতো জেলেদের। এতে হতাশ হয়ে পড়েন তারা, কিন্তু সেই বিষণ্ণ মুখে এখন ফিরেছে স্বস্তির হাসি। পদ্মা, মেঘনা ও সাগরে জাল ফেললেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট মুখর, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। ইলিশের সরবরাহ বাড়ায় ব্যস্ততা বেড়েছে জেলে, ঘাট শ্রমিক, আড়তদার ও ব্যবসায়ীদের। এই সপ্তাহ একটু মাছের আমদানি ভালো, মাছও একটু বাড়ছে। 1 থেকে 2 কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম 1050 টাকা, আর কেজির নিচে বিক্রি হচ্ছে 425 টাকা দরে। কিছুদিন আগে দরটা আপনার বেশি ছিল, এখন বর্তমানে মাছ সব দিকে মাছ, ভাতিয়া থেকে মাছ, নিচে দিয়ে ট্রলার দিয়ে মাছ আসার কারণে মাছের দামটা একটু কম। আড়তদার জানান, গত 5 দিন ধরে প্রতিদিন গড়ে প্রায় 1000 মন ইলিশ আসছে বাজারে। এসবের বেশিরভাগই সাগরের। 2 দিন যাবৎ মাছটা পর্যাপ্ত পরিমাণ আছে। পর্যাপ্ত বলতে কি রেগুলার 2000 মনের উপরে মাছ আসে আমাদের এখানে। আজকেও প্রায় 2000 মনের মতো মাছ আছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জাটকা নিধন অভিযান সফল হওয়ায় এবং আবহাওয়া অনুকূলের কারণে হাসি ফুটেছে জেলেদের মুখে। এই স্রোত বৃদ্ধির কারণে ইলিশ নদীতে আসা শুরু করেছে এবং এই ইলিশের যে প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে, আমরা এটা আশা করছি। বাজারে ইলিশের যে সমাগম এটা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীরা এতে লাভবান হচ্ছে। বাজারে ইলিশের সরবরাহ বাড়ার খবরে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন গড়ে প্রায় 15 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে চাঁদপুরের ইলিশ বাজারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।